যার আসলে পরিচয়ের প্রয়োজন পড়ে না, তিনি বাংলাদেশের অধিনায়ক ছিলেন, এটাই তার সবথেকে বড় পরিচয়। এবং বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটে যখন এই স্লোগানটা আসে তখন তিনি বাংলাদেশের নেতা। কার কথা বলছি বলার অপেক্ষা রাখে না, আমার সঙ্গে রয়েছেন আজকে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ আয়োজনে হাবিবুল বাশার, বাংলাদেশের সাবেক অধিনায়ক, এবং আমি আপনার সঙ্গে রয়েছে আরিফুল ইসলাম। আমরা কথা বলবো অনেক কিছু নিয়ে, ক্রিকেট এবং ক্রিকেটের বাইরের ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আপনার সময়ে আপনি যখন অধিনায়ক ছিলেন বা অধিনায়ক হলেন, তার আগে 1998 থেকে খুব সম্ভবত 2004 কিংবা 99 থেকে 2004 5 বছরে বাংলাদেশ 47টা ওয়ানডে হেরেছে। তখন আপনি বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্বটা নিলেন, কি মনে হচ্ছিল ওই সময়? আমার অধিনায়কত্ব দেয়া নিয়ে পাওয়া নিয়ে অনেক কথা হয়েছিল ওই সময়, ঠিক ওই সময়টাতে যখন আমাদের খালেদ মোহাম্মদ সুজন ক্যাপ্টেন ছিলেন, আমি তার আন্ডারে ভাইস ক্যাপ্টেন ছিলাম। আমরা শুরুতে তো বেশ কিছু ক্যাপ্টেন্সির আন্ডারে আমরা খেললাম, প্রথমে নাইমুর রহমান দুর্জয়, তারপর খালেদ মাসুদ পাইলট। তো খালেদ মোহাম্মদ সুজনের সময় কিন্তু একটা পরিবর্তন শুরু হয়েছিল আমাদের দল। উই স্টার্টেড প্লেইং গুড ক্রিকেট। আমরা তখন একটা টেস্টে জেতার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, মুলতান টেস্ট ম্যাচে ভালোই খেলছিল বাংলাদেশ, জিততে পারছিলাম না। আমাদের তখন আসলে একটা কনসেপ্ট ছিল যে ভালো খেলতে চাই, জেতার থেকে তখন ব্যাপার ছিল আমরা ভালো খেলতে চাই, সেটাতে আমরা বেশ খুশি থাকতাম। প্রথম চেঞ্জটা এসেছে আমাদের যখন ড্যাভ হটম্যান কোচ হয়ে আসলেন। উনি তখন আমাদের শেখালেন যে ভালো খেলাটা কোনো ভালো খেলা ভালো জিনিস, বাট ভালো খেলে খুশি হওয়াটা কোনো বড় ব্যাপার না, এটাতে অত খুশি আর কিছু নেই। তোমাদের কাজ দলে নিয়ে আছে দলকে জেতানোর জন্য, সো তোমরা তখনই খুশি হবে তোমাদের দল যখন জিতবে। এই প্রথম মন্ত্রটাই উনি আমাদের মাথায় দিলেন। আর যখন আমি ক্যাপ্টেন্সি পেলাম, আমার ক্যাপ্টেন হওয়ার ডেফিনেটলি অনেক কথাবার্তা হয়েছিল, বিকজ একটা প্রথম কথা ছিল তখন আমি পারফর্মার ছিলাম, দলের অন্যতম একজন পারফর্মার ছিলাম। তখন একটা কথা ছিল যে আমার ক্যাপ্টেন্সি আমার পারফরমেন্সে প্রভাব ফেলবে কিনা। আমি নিজে সন্দেহ ছিলাম, টু বি অনেস্ট, যে আমার কাছে আমার পারফরমেন্সটা আসলে ক্যাপ্টেন্সিতে বেশি বড় ছিল। আর আমি বাংলাদেশ দলে খেলছি, পারফর্ম করছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ছিল, বা আমার চাহিদা সেটাই বেশি ছিল। অধিনায়কত্ব পেতে হবে, পাবো, এটা নিয়ে আসলে খুব বেশি ভাবিনি। তো আমি যখন পেলাম, এটা নিয়ে একটা কথা ছিল যে অফ ইয়ারে যে আমাদের ওয়ান অফ দ্য পারফর্মার ক্যাপ্টেন্সি পেলে তার পারফরমেন্সে ইফেক্ট পড়বে কিনা, এবং আমি তখন আসলে ক্যাপ্টেন্সি প্রবেশ করিও নি। সো আমার নিজের কাছেও একটা চ্যালেঞ্জ ছিল, বাট যখন শুরু করেছি কিছুটা বাধা তো এসেছি, বাট আমি আমার একটা প্রিন্সিপালে ঠিক ছিলাম যে ড্যাভ হটম্যান যে জিনিসটা আমাদের শুরু করেছিল, আই ট্রাইড ভেরি হার্ড টু ডু দ্যাট। আমি সবার মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছি। সিনিয়র জুনিয়রদের মধ্যে যেই ব্যাপারটা ঘটে সেটার একটা লক্ষ্য ছিল আমার। প্রথম আমার জেতাটা জিম্বাবুয়ের জেতাটা ডেফিনেটলি আমার পরবর্তী যে 4 বছর ক্যাপ্টেন্সি করেছিলাম অনেক সাহায্য করেছে। আমার কাছে ব্যাপারটা ছিল যেরকম যে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমাদের দলে খুব বেশি ম্যাচ উইনার নেই। আচ্ছা, আমাদের যদি খেলতে হয়, জিততে হয়, আমাদের টিম হিসেবে খেলতে হবে, টিম হিসেবে জিততে হবে। সো সেটাই আমার ফোকাস ছিল। আমার মূল লক্ষ্য ওটাই ছিল, দলকে একসাথে করে মাঠে এবং মাঠের বাইরে যেন একসাথে থাকতে পারি। আপনার কি মনে হয়েছিল যে আপনি রাইট পারসন ছিলেন তখন ক্যাপ্টেন হিসাবে পিক হওয়ার জন্য? তখন বেশ কিছু আরও কয়েকজন খেলোয়াড় ছিলেন যারা ক্যাপ্টেন হিসেবে পিক হতে পারতেন। আমি প্রবলি দ্য লাস্ট পারসন ছিলাম, কারণ আমি ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আমার আসলে খুব একটা ছিল না। ইভেন ডোমেস্টিক ক্রিকেটেও আমি খুব বেশি ক্যাপ্টেন্সি করিনি। তখন যে কনসেপ্ট ছিল ক্যাপ্টেনে অনেক আউটস্পোকেন হতে হবে, ক্যাপ্টেনকে অনেক বোল্ড হতে হবে। সো যখন ক্যাপ্টেন হয়েছি তখন আমাকে অনেকে বলেছে যে ক্যাপ্টেন হতে হলে এরকম হতে হয়, বাট আমি আসলে নিজেকে চেঞ্জ করতে চাইনি। আমি আমার মতো করে সফল হতে চেয়েছি। আমার মনে হয় আমার যেইটুকু সাফল্য পেয়েছি এটার পিছনে একটা অনেক বড় কারণ ছিল যে আমি অন্য কারোর মতো হতে চাই। আমার মনে হয় যেই সবাই ডিফারেন্ট, আমরা সবাই ডিফারেন্ট, আমাদের সবাই চিন্তাভাবনা আলাদা। যখনই যে অধিনায়কতা হয় তিনি স্বকীয়তার মধ্যে যদি মানে সাফল্য অর্জন করতে পারেন, সেটাতেই সাফল্যের সম্ভাবনা বেশি। অন্যকে অনুকরণ করে আসলে সফল হওয়ার সুযোগটা কম। এক্স্যাক্টলি। আর একটা বিষয় হচ্ছে আপনাদের সময় তো আপনারা শুধু হারতেন, মানে জয় মাঝে সাঝে আসতো, হারাটাও বেশি ছিল। 47 ওডিআইস যখন হচ্ছে টানা হেরে যাচ্ছিলেন, মনে হচ্ছিল যে ক্যারিয়ার শেষ হয়ে যাবে হারতে হারতে, এটা মনে হচ্ছিল। কোথাও এক জায়গায় পড়ছিলাম, মনে আপনি এই ধরনের কমেন্ট করেছিলেন। জীবনে তো অনেক কষ্টের মুহূর্ত আসে, অনেক এমন আসে যে যখন কান্না করি আমরা, এর মুহূর্তে সবসময় আসে। তো মুলতান টেস্ট ম্যাচে অনেক কেঁদেছিলাম যে হারার পরে। মুলতান টেস্ট ম্যাচে যখন হারলাম, ক্রাইড লাইক এ বেবি, মানে ছোটোবেলায় যেরকম কান্নাকাটি করতাম, ওই টেস্ট ম্যাচটা হারার পরে ওইভাবেই কেঁদেছিলাম।
তখন মনে হচ্ছিল যে আমার মনে হয় ক্যারিয়ারের সুযোগটা মনে হয় চলে গেল যেটা। ইয়ে রাইট, মানে তখন তো আমরা খেলতাম, ওই বললাম না যে ভালো খেলতে চাই। 2004 সালে ভারতকে হারানো, ওই সময়ের ওই দল নিয়ে, আর ভারত তখন ওয়ার্ল্ড ক্রিকেটে শক্তিশালী একটা দল, সচিন, গাঙ্গুলি, কেমন ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওই ম্যাচটা? তখনকার ইন্ডিয়া তো আনবিটেবল টিম ডেফিনেটলি। আমার কাছে মনে, আমরা যখন প্রথম ম্যাচটা জিতলাম হারারেতে জিম্বাবুয়ের সাথে, আমার ক্যাপ্টেন্সির ফার্স্ট 10 ইয়ারে আর কি, আমার মনে হচ্ছে মোহাম্মদ আশরাফুল বলছিল এই ম্যাচটা যদি আমরা বাংলাদেশে জিততাম তাহলে খুব সেলিব্রেশন হতো, আমরা সেলিব্রেশনটা দেখতে পারতাম। কারণ 97-এর আইসি ট্রফিতে আমিও ছিলাম না, আশরাফুল ছিল না, 99 ওয়ার্ল্ড কাপেও আশরাফুল, আমরা কেউ ছিলাম না। আমরা দুজনেই সেলিব্রেশনটা করেছিলাম জয়ের পরে। মানে যখন বাংলাদেশ জিতলো আমিও পারছিলাম না, আশরাফুল ছিল তো 99 এবং 97 দুটোতে আমি ছিলাম না, আশরাফুলও তো তখন শুরু করে, ওরা 2000 সালে শুরু হয়েছে। তো আমরা বলা বলি করছিলাম যে তখন তো আমরা সেলিব্রেশন করেছি, আমি রাস্তায় নেমেছি, আশরাফুল রাস্তায় নেমেছে, তো আমাদের সাথে কথা হচ্ছিল, ইউ ক্যান স্টিল রিমেম্বার, আসলে হচ্ছে শোন ভাই এই ম্যাচটা যদি আমরা ঢাকায় জিততাম ঠিক ওরকম সেলিব্রেশন হতো, আমরা দেখতে পেতাম। তো ওরকম একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে। তো যখন জিতলাম, এটা তো একটা ছিল যে বাংলাদেশের মানে তো একটা ম্যাচ জিতবো, বাট ওই ইন্ডিয়া সাইড টু ইজ লাইক আনপ্যারাল, আনম্যাচেবল আমাদের সাথে। বাট আই থিঙ্ক উই প্লেড ভেরি ওয়েল। মাশরাফি ভালো বল করেছিল, সুজন ভাই খুব ভালো বোলিং করেছিল, ভেরি গুড পার্টনারশিপ, সব মিলে যেটা বলে টিম গেম সেটা খেলেছিলাম। আমার কাছে যেটা মনে আছে বেশি, জেতার পরে হোটেলে ফিরতে আমাদের অনেক সময় লেগেছিল, বিকজ পুরো রাস্তা দূরে মানুষ ছিল, বাস যেতে পারছিল না। আমরা যেই সেলিব্রেশন দেখতে চেয়েছিলাম হারারেতে জিম্বাবুয়ে হারানোর পরে, ওই সেলিব্রেশনটা আসলে ওই দিন। আচ্ছা, তারপর হচ্ছে ভারতীয়দের সঙ্গে আপনার কথা হয়েছিল, মানে টিম হোটেলে, ওদের রিয়াকশনটা কি ছিল? আমার মনে আছে যে রাতের বেলা আমরা হোটেলে এসে খুব হইচই করছে। তো পরের দিনই কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচ ছিল, পরের দিনই খেলা ছিল। তো সৌরভ গাঙ্গুলি এসে বললো তোদের কিন্তু কালকে আরো একটা খেলা আছে। দাদা অসুবিধা নেই, আমরা আজকে জিতেছি, আমাদের বাংলাদেশের বাড়িতে প্রথম জয়, আমাদের সেলিব্রেশন করতে দাও, কালকে ম্যাচটা কালকে। খুব সম্ভবত জগমোহন ডালমিয়া তিনি ছিলেন, তিনি নাকি বসেছিলেন হচ্ছে অনেকক্ষণ বক্সে। আমাদের সাথে ডালমিয়াকে দেখা হয়নি বিকজ তিনি বক্সে ছিলেন, বাট দাদার কথাটা মনে আছে, দাদা বলছিল এত সেলিব্রেশন করো না, বিকজ ওই লাইক ক্রেজি না, আমরা হোটেলের একই হোটেলে ছিলাম, লবিতে আমাদের থামছিল না, তো প্রবলি সৌরভ কোথাও যাচ্ছিল, তো বলছে কালকে কিন্তু খেলা আছে। আমি দাদা আমরা আজকে সেলিব্রেশন করতে দাও আমাদের, কালকে খেলাটা কালকে ভাববো। এবং তারপর আপনার আমলে অস্ট্রেলিয়াকে হারানো, কার্ডিফ রূপকথা নিয়ে এখনো ওই জয়টা অনেক বড় বাংলাদেশের ক্রিকেটে। হ্যাঁ, ওই অস্ট্রেলিয়ার ওই দলটা যে দলটা ছিল, ওই দলটা কিন্তু অস্ট্রেলিয়ার দল ওরকম আর কখনো হবে না। মানে আপনি যদি ওই 2005-এর অস্ট্রেলিয়া দলটা চিন্তা করেন, অস্ট্রেলিয়াই বলে যে এত গ্রেট প্লেয়ার একসাথে এক দলে হয় না। আপনারা কি বিশ্বাস করতে পেরেছিলেন যে আপনারা অস্ট্রেলিয়া হারাবেন? না, টু বি অনেস্ট, তখন আমরা কেউ আসলে বিশ্বাস করতো না। এবং অস্ট্রেলিয়া যখন যে কোনো টেস্ট টিম যেত, 3.5 দিন খেলা হতো, একটা প্যাটার্ন ছিল, অস্ট্রেলিয়া 550 রান করে বাকি দলগুলি ইনিংসে হারবে, কিংবা অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া খেলবে, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে। অস্ট্রেলিয়ার দলটা একটা দলের 7 জন গ্রেট প্লেয়ার আসলে হয় না। অ্যাডাম ক্রিস আসছেন 7 নম্বরে, আর তার আগের ব্যাটসম্যানগুলি তেমন ছিল, ম্যাথিউ হেডেন, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, সবাই তো ছিলেন ওই দলটাতে। ওই দলটাকে হারানো আসলে যে কোনো দলের জন্য স্বপ্ন ছিল। ইনফ্যাক্ট আমার হচ্ছে দলকে হারানোর পরে আমি তখন মানে ইংল্যান্ডে, তখন আমাকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কয়েকটা প্রোগ্রাম থেকে আমাকে কিছু ফোন কল পেয়েছিলাম, যেখান থেকে লাইভ প্রোগ্রামতে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে মেথডটা কি, ফর্মুলাটি কি অস্ট্রেলিয়াকে হারানোর। অস্ট্রেলিয়া থেকে ম্যাচের কোন মুহূর্তে আপনার মনে হয়েছে যে আপনার ম্যাচটা জিতবেন? যখন আমি আর আশরাফুলের পার্টনারশিপটা হয়, শুরুতে তো আমরা আসলে ওরকম কিছু চিন্তা করছি, 130+ এরকমের একটা পার্টনারশিপ ছিল আমাদের। পার্টনারশিপের শেষের দিকে এসে আশরাফুল বলছে সন্ধ্যা আসে কিন্তু কিছু হতে পারে। সো আই লাইক ট্রাইং টু কিপ হিম কাম, যে এখনই জেতার চিন্তা করার মানে মাথায় আনার দরকার নেই, আমরা যেভাবে খেলছি এভাবে খেলতে থাকি। বাট তখন একটু চিন্তা করছিলাম যে কিছু একটা হতে পারে, বাট একটা সংখ্যা কাজ করছিল। কেন আমাদের তখন খেলাটার প্যাটার্নটা এমন ছিল যে আমরা খুব ভালো খেলবো, শেষের দিকে এসে পারবো না। অন্য দলগুলি আমাদের অভিজ্ঞতা ছিল না জেতার, অন্য দলগুলির সুযোগটা নিত। আমরা যখন কাছাকাছি যে অনেক ম্যাচ ওই সময় আমরা হেরেছি, তো সেই সংখ্যাটা ছিল। বাট ফরচুনেটলি ওই দিন আসলে আমাদের সব, ইভেন টিল এন্ড আফতাবও ফিনিশিংটা ভালো দিয়েছে, মোহাম্মদ রফিক লাস্ট যে ছোট্ট ইনিংসটা ভালো খেলেছে, মানে শেষটা আমাদের ভালোভাবে করতে। 2007 বিশ্বকাপ, সেই ভারতকে আবার হারানো, ওই বিশ্বকাপে ওইটার ম্যাজিকটা কি ছিল? তখন কিন্তু দল হিসেবে আমরা দাঁড়িয়ে গেছি,
দল হিসেবে দাঁড়িয়ে গেছি। এর মধ্যে আমরা অনেকগুলি ম্যাচ জিতেছি। স্পেশালি যেই কথাটা বলছিলাম অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জেতার পরে আমাদের এই ম্যাচটা সিগনিফিক্যান্ট কেন, এই ম্যাচটা জেতার পরে উই স্টার্টেড বিলিভিং ইন আওয়ারসেলফ। আমাদের মধ্যে বিশ্বাস চলে এসেছিলো আমরা যে কোনো দলকে হারাতে পারি, বিকজ অস্ট্রেলিয়ার দলটাই এমন ছিল যে এই দলটাকে হারাতে পারলে অন্য যে কোনো দলকে হারানো সম্ভব। এবং আমরা কিন্তু খুব ভালো খেলে জিতেছি, বোলিংয়ে ব্যাটিংয়ে সব ডিপার্টমেন্টে ভালো করে। অস্ট্রেলিয়াতে আমরা ওই ম্যাচটা বেটার ছিলাম, আমরা ভালো খেলে জিতেছি। তো তখন আমাদের মোটামুটি বিশ্বাস জমে গেছে যে আমরা যে কোনো দলকে হারাতে পারি। আমরা 4টা সিরিজ হোয়াইট হাউস করেছিলাম, ছোট দল কেনিয়া, স্কটল্যান্ড, আর একটা দল ছিল ছোট দল র্যাঙ্কিংয়ের নিচের দিকে এসোসিয়েটেড কান্ট্রি। বাট ওই দলগুলি আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। স্পেশালি আর একটা ম্যাচ যেটা আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের শুরুতেই খুব কাজে লেগেছিল, সেটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ জিতেছিলাম মূল ম্যাচের আগে। নিউজিল্যান্ডকে 2007 ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স বলে ধরা হচ্ছিল। নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপে আসার আগে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে এসছে এবং সবাই বলছিল এই ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড হতে পারে। ওই নিউজিল্যান্ডকে আমরা প্র্যাকটিস ম্যাচে হারিয়েছিলাম, সেটা আমাদের আত্মবিশ্বাসটা অনেক বাড়িয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট আমাদের যে গ্রুপটা ছিল এটা হচ্ছে গ্রুপ অফ ডেথ। এক দলে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, বারমুদা। তো দুটি দল সবাই এক্সপেক্টেড যে ইন্ডিয়া শ্রীলঙ্কা যাবে। আমাদের জন্য আসলে লাইক 3 ম্যাচ ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা আর কি, সবাই ভেবে ধরছিল বারমুদা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া। এবং আপনি কিন্তু ওই সময়ে সাকিব, তারপর হচ্ছে আপনার মুশফিক এবং তামিম ইকবাল এদেরকে হচ্ছে দলে ইনক্লুড করলেন আর কি। আমাদের তখন একটু আমরা যে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম 15 ওভারের মধ্যে একটা পাওয়ার প্লের সুবিধা নেওয়াটা, সেই কনসেপ্ট থেকে আসলে তামিম ইকবালকে দলে আনা। তামিম ইকবাল তার আগে জিম্বাবুয়ে সিরিজে শুরু করেছিলেন। সাকিব আল হাসান প্রুভ হিমসেলফ এজ এ অলরাউন্ডার, মুশফিক ডিপেন্ডেবল ব্যাটসম্যান। ওই সময় তারা নতুন ছিলেন, বাট তখনই তাদের মধ্যে সেই আশার ঝলকটা ছিল। আমরা যেই ক্রিকেটটা খেলতেছিলাম, আমরা যেই ক্রিকেট খেলা প্ল্যান করছিলাম, এই 3 জন আমাদের জন্য খুব ভালোভাবে শ্যুট করে গিয়েছিল। আমার মনে হয় ওই দলটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল সিনিয়র এবং জুনিয়রের একটা খুব দারুণ মিশেল ছিল এবং সবাই পারফর্মার ছিলেন। যেটা বললাম যে ওই নিউজিল্যান্ডের সাথে জেতার পরেই কিন্তু এটা তো টকিং পয়েন্ট, বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে একটা কিছু করতে পারে। যে কোনো জয়ের পর অনেক ঘটনাই ঘটে ড্রেসিং রুমে, এবং কোন যেটা আপনার কাছে বেশি স্পেশাল এবং যেটার পর হচ্ছে মজার কোনো ঘটনা ঘটেছে ড্রেসিং রুমে যেটা দর্শকরা জানে না, এই ধরনের কিছু শুনতে চাচ্ছিলাম। আমাদের ড্রেসিং রুম কিন্তু খুব লাউড ছিল, মানে যখন খেলা হতো না তখন খুব লাউড ছিল, আর জেতার পরে তো এটা লাইক মানে অনেক বেশি লাউড। মাশরাফি ওয়াজ ভেরি লাউড, সবাইকে মানে মানে টিচ করা কিংবা আনন্দ করা সব বিষয়ে সবার সামনে নেতৃত্ব দিতেন। আমরা অনেক এনজয় করতাম। ম্যাচ জেতার পরে আসলে এই সেলিব্রেশন থামতে আমাদের অনেক সময় লাগতো এবং সেটা হোটেলের রুম পড়তে হতো। অনেক মজা করেছি। ইনফ্যাক্ট অফ দ্য ফিল্ড আমরা ওই সময়টা খুব ক্লোজ ছিলাম সবাই, ওই লাইক এ ফ্যামিলি। আমার টাইমটাই মানে এখনও হয়তো সেরকমই আছে, বাট আমার টাইমটা আমি ফিল করতাম ওয়ান বিগ ফ্যামিলি। সাকিব, তামিম, মুশফিক এই 3 জনকে আপনারা কিভাবে ম্যানেজ করতেন আর কি যখন অধিনায়ক ছিলেন? ওরা যখন তাদের পার্টিসিপেশন কেমন থাকতো এইসব প্রোগ্রামে? তারা খুব কোয়াইট ছিলেন। সাকিবও প্রথম দিকে অনেক কোয়াইট ছিলেন, তামিমও খুব শাই ছিল, মুশফিক তো খুব কম কথা বলতেন। ওদেরকে ম্যানেজ করা খুব একটা কঠিন ব্যাপার ছিল না, খুব সহজ ছিল, বিকজ আমরা বরং ওদেরকে খুব ভালো কুশন দিয়েছিলাম। আমরা যারা সিনিয়র ছিলাম তারা মনে ওদেরকে খুব ভালো ওয়েলকাম করেছিলাম, সেটা ওরা খুব ভালোভাবে নিয়েছে। আর তারা কেউ প্রবলেম চাইল্ড ছিল না, সবাই খুব ভালো ছিল দলের সাথে এবং দলের সাথে খুব ভালোভাবে জেল করে গিয়েছিল। বিরতি নিচ্ছে পর্যায়ে, ফিরছে একটু পর, সাথেই থাকুন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ আয়োজনে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ আয়োজনে আবারও ফিরে এলাম। আমি আরিফুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, এবং তার কাছে জানতে চাইব যে বিশ্বকাপের মাস, এত খেলা চলছে, এই মাস আসলে আপনার কেমন লাগে যখন বিশ্বকাপটা আসে? উপভোগ তো অবশ্যই করি খেলাটা। বিশ্বকাপ তো বিশ্বকাপে, যদি এখন বিশ্বকাপগুলি খুব ঘন ঘন হচ্ছে, বাট বিশ্বকাপটা আসলে একটু ডিফারেন্ট হয় ডেফিনেটলি। কারণটা হচ্ছে হলো আমরা যতই বাইলেটারাল সিরিজ খেলি, বিশ্বকাপের ফোকাসটা সম্পূর্ণ বেশি থাকে। বিশ্বকাপে ভালো করলে এটা নিয়ে চর্চা বেশি হয়, সবাই খেয়ালও করেন। বিশ্বকাপের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট হয়। তো বিশ্বকাপটা যতই মানে এখন আমাদের রেগুলার বেসিস হোক, বাট বিশ্বকাপ ইজ বিশ্বকাপ। আর বিশ্বকাপের দলগুলি সবসময় একটা অন্যরকম প্রস্তুতি নিয়ে আসে। বাইলেটারাল সিরিজে সফল হওয়া যতটা সহজ, বিশ্বকাপে আসলে সফল হওয়াটা অত সহজ নয়। আর এবার
তো বিশ্বকাপ পরিধিই বেড়েছে, 20টা দল নিয়ে বিশ্বকাপ হয়েছে। তো সব মিলে বিশ্বকাপের মাসটা খুব এনজয় করি। আর একটা বিষয় জানবো, সেটা হচ্ছে ক্রিকেট ছাড়া ফুটবলটা আপনার দেখা হয়? ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন আসে তখন রেগুলার দেখি, বাট ইউরো কিংবা ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ এটা আসলে টাইম ফ্রেম আসলে আমি রাত জাগতে পারি না, অনেক রাতে খেলা হয়, তো হয়তো পরের দিকে হাইলাইটসগুলি দেখি, বাট ফুটবল ফলো করি। এমনিতে দেশের বাইরে ঈদ করার অভিজ্ঞতা অনেকবারই হয়েছে, মোস্ট অফ দ্য টাইম খেলার জন্যই হয়েছে, খেলোয়াড়ের জীবনে হয়েছে, খেলা ছাড়ার পরে নির্বাচক হিসেবে দলের সাথে যখন ট্রাভেল করেছি তখনও হয়েছে। ঈদের বাইরে, দেশের বাইরে যখন ঈদ করি তখন আসলে ঈদটা মানে তখন তো আসলে ঈদ না, জাস্ট ঈদের দিনটা সকালে নামাজ পড়াটা হয়, তারপরে প্র্যাকটিস থাকলে প্র্যাকটিসে চলে যাওয়া, অথবা মোস্ট অফ দ্য ডে প্র্যাকটিসই থাকে। ঈদের বাইরে, দেশের বাইরে যখন ঈদ হয় তখন আসলে ঈদটা ওইভাবে উপভোগ করা হয় না। ঈদের দিন ম্যাচ খেলেছেন? হ্যাঁ, নামিবিয়া একটা সফর ছিল, ওই সময় ঈদ ছিল, একটা ম্যাচ ডেতে ঈদ পড়েছিল, সকালে খেলা, ডে গেম, সকালে নামাজ পড়তে যাবো, সো রিকোয়েস্টেড না, ফরচুনেটলি নামিবিয়ার সন্ধ্যা একটু পরে হতো, সো আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি আজকে ঈদ, আজকে আমাদের নামাজ পড়তে যেতে হবে সকালে, সো আমাদের খেলাটা যেন একটু পিছিয়ে দেওয়া হয়। কোচ শুরুতে রাজি ছিলেন না, কারণ তিনি মনে করেছিলেন যে খেলার দিন সকালে নামাজ পড়তে যাওয়া, এসে খেলা ইন্টারন্যাশনাল গেম আমরা ডিস্ট্রাক্টিভ হবো, বাট লাইক আমাদের নামাজটা তো পড়তে হবে, ঈদের নামাজ পড়তে হবে, আমরা কিন্তু নামাজ পড়বই। দেন তিনি আর কিছু বলেননি, আমরা নামাজ পড়েছি, এসে শুরুতে উইকেট পড়ে গিয়েছিল আমাদের, সো তখন একটা ব্যাপার ছিল, মানে কোচ বলবে দেখেছো তোমরা ডিস্ট্রাক্টিভ হয়েছিল, বাট উই রিকভার, উই ওয়ান দ্য গেম। ওই ঈদের দিনে আমি খেলেছি ম্যাচ ওই দিনটাই। এমনি বাংলাদেশে থাকলে তো আপনি হচ্ছে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করেন, ওইটা নিশ্চয়ই অনেক বেশি আমাদের সবাই ভাই বোন সবাই একসাথে করি, পরিবার পরিজন, আমরা তো অনেক বড় ফ্যামিলি, সবাই 2 বোন, সবারই আমাদের 6 ভাই 2 বোন, এবং সবাই বিয়ে করেছে কিন্তু কুষ্টিয়াতে, তো আমাদের এই ইনলজের পরিমাণটা অনেক বেশি, সো অবভিয়াসলি ঈদের দিনটা সবাই বাসায় যাওয়া, সবাই বাসায় আসে, দেখা প্লাস পুরনো বন্ধুর সাথে দেখা হয়, ঈদের দিনটা বেশ আনন্দই কাটে আমার। আর এমনি খাওয়া দাওয়া যেগুলো হচ্ছে ঈদের আপনার চাহিদা থাকে যেটা হতো না, আমি আসলে খুব বেশি ভ্রমণ বিলাসী নই, খাওয়া দাওয়ার প্রতি আমার খুব বেশি ফ্যাসিনেশন নেই। আমার ঈদের যেটা সবচেয়ে পছন্দের খাওয়া, সকালের ব্রেকফাস্ট, আর ঈদের দিন ওই আমরা বলি বাসি পোলাও, ওই খাওয়াটা, এই দুইটা খাওয়াই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কুষ্টিয়াতে যখন থাকেন তখন কি এমনি ভক্ত সমর্থকরা আসে, বা যারা দেখলি আপনাকে বলেন এই যে বাংলাদেশের অধিনায়ক ছিলেন এক সময়? না, কুষ্টিয়াতে আসলে যেহেতু আমি কুষ্টিয়া ছিলাম, কম বেশি কুষ্টিয়া আমার যাওয়া হয়, আমাকে আসলে কুষ্টিয়ার সবাই মানুষ ওইভাবে ট্রিট করে না, কুষ্টিয়াতে সবাই আসলে আমাকে ওইভাবে দেখে, বরং অন্য কোনো ডিস্ট্রিক্টে গেলে হয়তো আমাকে ওইভাবে দেখা হয়, ওইভাবে ট্রিট করা হয়, বাট কুষ্টিয়াতে লাইক এভরিওয়ান এলস, ওইভাবে আমি ঘুরে বেড়াই, আমি সবার সাথে ওইভাবে মিশি, সবাই আমার সাথে আসলে ওইভাবে মিশি কুষ্টিয়া। একদম নর্মাল চায়ের দোকানে বসে চা খান আপনারা? আমি নর্মাল চায়ের দোকানে বসে চা খাই, নর্মাল চায়ের দোকানে বসে আড্ডা মারি, আমাদের বন্ধু আড্ডা আছে রাস্তার পাশে, বসে বসে আড্ডা মারি। আমাদের কুষ্টিয়ায় গেলে আমার সময়টা শিখছে হয়ে কাটে। হয় না অনেক সময় যারা আপনাকে ছোট দেখতেন তারা এক সময় এখনো অনেক অনেক বয়স্ক, তাদের সঙ্গে আপনার কথাবার্তা কেমন হয়? সবাই আমাকে একটা জিনিস আমি মানে আমার কাছে ভালো লাগে, কুষ্টিয়া গেলে আমাকে আসলে ওইভাবে ট্রিট করা হয় না। এমনিতে তো সবাই আসে, এমনি দেখা করতে আসবে, রাস্তায় হলে কথা বলে, বা অনেকে এসে ছবি টবি তোলে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সেটা তো আছেই। বাট যেটা বললাম যে আমি কুষ্টিয়াতে গেলে খুব নর্মালি থাকি। আমার একবার মনে আছে, খুব অস্বস্তিকর একটা ব্যাপার ছিল, আমরা কুষ্টিয়াতে ঈদের ঠিক আগ দিয়ে সম্ভবত মনে হয় আমরা জিম্বাবুয়ের সিরিজেতে ইন্ডিয়ায় কুষ্টিয়ায় গিয়েছি, কে যেন বলেছে আমার উপরে একটা থ্রেট আছে আর কি, একটা থ্রেট ছিল, ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল, তো আমাকে 4 জন না 6 জন সিকিউরিটি গার্ড দেওয়া ছিল কুষ্টিয়াতে। সো কুষ্টিয়াতে আমি ঘুরে বেড়াচ্ছি 4 জন পিছনে পুলিশ নিয়ে, আমি বন্ধুর সাথে আড্ডাইছি, 6 জন পুলিশ দাঁড়িয়ে আছে, আমার যে খুব এম্বারেসিং ছিল। সো আমি 1 সপ্তাহ প্ল্যান নিয়ে গিয়েছিলাম, একদিন পরে ঢাকায় চলে এসেছি। সো কুষ্টিয়া আসলে আমি ওইভাবে থাকতে পছন্দ করি, ওইভাবেই থাকি কুষ্টিয়া গেলে। রাইট, এবং পুরো বাংলাদেশে, এবং এই সব কিছু আসলে আপনি বাংলাদেশ টিমে খেলেছেন, বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের জার্সিটা আপনি পড়েছেন। এক্স্যাক্টলি, আমার প্যাশন বলেন, আমার যদি কোনো কিছু পাওয়া থাকে সেটা বাংলাদেশ ক্রিকেটকে ঘিরেই। আমি যা কিছু হয়েছে, আমি যা সব কিছু বাংলাদেশ টিম নিয়ে। ভাই অসংখ্য ধন্যবাদ, দারুণ সময় দেওয়ার জন্য। আমার সময়টা বেশ ভালো কাটলো। আর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ আয়োজন এতটুকুই ছিল। আবারও হাজির হব অন্য একটা পর্ব নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।